আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমি নবম শ্রেণীর বায়োলজি ক্লাস দিব। তো দেখো, নবম শ্রেণীতে আমরা প্রথম অধ্যায়টা মোটামুটি কমপ্লিট করেছিলাম। তো প্রথম অধ্যায়ে আমাদের জীবকোষ সম্বন্ধে আলোচনা করেছিলাম। জীবকোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ। তো সেটার মধ্যে ডিফারেন্স দেখেছিলাম। তো এখন মূলত দ্বিতীয় অধ্যায়ে জীবকোষের যে পার্টিকেলসগুলো, ঠিক আছে, অর্থাৎ কী কী অঙ্গাণুগুলো আছে, তারপরে কী কী টিস্যু আছে, তারা কোন কোন কাজ করে উদ্ভিদদেহে, প্রাণীদেহে, এবং কি কি অবস্থানে থাকে, তাদের গঠন কেমন, কার্যপ্রণালী ইত্যাদি ইত্যাদি জানবো। তো দেখো, জীবকোষ কি? জীবকোষ, জীব, যখন আমরা জীবকে ভাগ করেছি দুই ভাগে, একটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণী। আচ্ছা, উদ্ভিদ আর প্রাণী। তো জীব যখন কোষ হচ্ছে, কোষ নিয়ে যখন আলোচনা করবো তখন উদ্ভিদ কোষ, আর প্রাণী যখন কোষ নিয়ে আলোচনা করবো তখন প্রাণী কোষ। আচ্ছা, এখন এই যে কোষ শব্দটা, কোষ মানে কি? কোষটা কি? জীব তো বুঝলাম, যার জীবন আছে সে হচ্ছে জীব। আচ্ছা, কোষ হচ্ছে এক প্রকার জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক। জীবদেহের গঠন করবে এবং জৈবনিক যে ক্রিয়াকলাপ, তার একক হচ্ছে কোষ। তাহলে সংক্ষেপে তোমাদের বইয়ে একটা সুন্দর আন্ডারলাইন করে দেওয়া আছে, জীবদেহের গঠন ও জীবস ক্রিয়াকলাপের একক। জীবদেহের গঠন ও জীবস ক্রিয়াকলাপের একক। জীবস ক্রিয়াকলাপ না দিয়ে তুমি যদি জৈবনিক ক্রিয়াকলাপও দাও তাও হবে। আচ্ছা, কি লিখতে পারি আমরা? জীবদেহের গঠন মূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক। আচ্ছা, ক্রিয়া এভাবে লিখি, ক্রিয়ামূলক একক। তাহলে কোষ কাকে বলছে? জীবদেহের গঠন, অর্থাৎ এই জীবটাকে যে গঠনে তৈরি করা হয়েছে, অর্থাৎ জীবদেহের যে গঠনটা থাকবে, ঠিক আছে, গাঠনিক যে সিস্টেমগুলো থাকবে, সেই গঠনের মূল জৈবনিক ক্রিয়াকলাপ যে করতেছে, ঠিক আছে, সেই হচ্ছে কোষ। এখন কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, এর মধ্যে আমরা এটা মুছে দিলাম। তো জীব কাকে বলে, জীব কয় ভাগে ভাগ করেছে সেটা জানবো। এবার কোষ সম্বন্ধে জানবো। কোষ কাকে বলে সেটাও তো জানলাম, জীবদের গঠন ও কার্যনির্বাহী একক। আচ্ছা, এখন এই কোষকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে কোষের ইংলিশ নেম হচ্ছে সেল। আমরা অনেক জানি যে কোষের ইংলিশ নেমটা সেল। কোষের দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রোক্যারিওটিক সেল, একটা ইউক্যারিওটিক সেল। এর হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল। আচ্ছা, প্রো মানে কি? প্রো মানে আদি। তাহলে প্রো মানে আদি। ক্যারিওটিক, ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস, ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস। তাহলে আদি কোষী নিউক্লিয়াস, কোষী নিউক্লিয়াস। আচ্ছা, খেয়াল করো, প্রো অর্থ আদি, আর বায়োলজি যত জায়গায় ক্যারিয়ন আসবে সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন বা KARION, ক্যারিয়ন, যে যাই বলো, অর্থাৎ প্রো অর্থ আদি, ক্যারিয়ন অর্থ নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষী নিউক্লিয়াস। আচ্ছা, প্রোক্যারিওটিক মানে আদিকোষী নিউক্লিয়াস বললাম। এবার ইউক্যারিওটিক মানে কি? ক্যারিওটিক মানে তো নিউক্লিয়াস, এটা জানতেছি। তাহলে ইউ মানে প্রকৃত, ইউ অর্থ প্রকৃত। ক্যারিওটিক সেল মানে প্রকৃত কোষী নিউক্লিয়াস, প্রকৃত কোষী নিউক্লিয়াস। প্রকৃত কোষী নিউক্লিয়াস, একটা হচ্ছে আদিকোষী নিউক্লিয়াস আর একটা হচ্ছে প্রকৃত কোষী নিউক্লিয়াস। এখন এই যে আদিকোষী নিউক্লিয়াস এবং প্রকৃত কোষী নিউক্লিয়াসের মধ্যে পার্থক্য কি, এটা আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, তাই না? তারপর আমরা এখন ডিটেইলস করবো, যেহেতু আমরা ক্লাস 9 উঠে গিয়েছি।
আচ্ছা, আদিকোষী নিউক্লিয়াস এবং প্রকৃতকোষী নিউক্লিয়াস প্রথম যে বৈশিষ্ট্যটা, এটা কিন্তু পার্থক্যের মতোই হয়ে যাচ্ছে ছকটা, ঠিক আছে। প্রথম যে বৈশিষ্ট্য সেটা এটাই যে আদিকোষী নিউক্লিয়াস নাই, আদিকোষী নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ নিউক্লিয়াসটা স্বয়ং সম্পূর্ণ নয়। একটা নিউক্লিয়াসের মধ্যে যে পার্টিকেলস গুলো থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার ক্রোমোজোম থাকে, তারপর নিউক্লিয়ার রন্ধ্র থাকে। এই যে পার্টিকেলস গুলো, এই পার্টিকেলস গুলো স্বয়ং সম্পূর্ণভাবে প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে না, কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে স্বয়ং সম্পূর্ণভাবে থাকে। আচ্ছা, এখন দেখো এই প্রোক্যারিওটিক আর কোষের মধ্যে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বডি থাকে, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোজোম থাকে, প্লাস্টিড থাকে, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, তোমার প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তারপরে উদ্ভিদ কোষে বড় ভ্যাকুল থাকে, প্রাণী কোষে ছোট ছোট ভ্যাকুল থাকে। এই যে জিনিসগুলা প্রোক্যারিওটিক সেলে এত কিছু থাকবে না, থাকবে নিউক্লিয়াসের স্বয়ং সম্পূর্ণ না, একটা সাধারণ ধরনের একটা নিউক্লিয়াস থাকবে, যেটা হচ্ছে তোমার বা শুধু ক্রোমোজোম থাকবে বা ডিএনএ আরএনএ নিউক্লিয়র যে পার্টিকেলস কিছু অংশ থাকতে পারে, সেটাই হচ্ছে আদিকোষী নিউক্লিয়াসের মধ্যে পড়ে, প্রোক্যারিওটিক সেলের মধ্যে পড়ে। আচ্ছা, ইউক্যারিওটিক সেলের যে বৈশিষ্ট্য তার মধ্যে কি? এটা হচ্ছে নিউক্লিয়াস স্বয়ং সম্পূর্ণ, ঠিক আছে, স্বয়ং সম্পূর্ণ এবং পরিবেষ্টিত, সুগঠিত, ঠিক আছে। নিউক্লিয়র লাস, নিউক্লিয়র ক্রোমোজোম, তারপরে তোমার নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার যে মেমব্রেন থাকে, সবকিছু স্বয়ং সম্পূর্ণ থাকবে ইউক্যারিওটিক সেলে। আচ্ছা, আর কি কি থাকবে ইউক্যারিওটিক সেলে? এখানে ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন ইত্যাদি থাকবে। বিভিন্ন অঙ্গাণু, যেমন একটু আগে আমি যে অঙ্গাণুর কথা বললাম, যেটা প্রোক্যারিওটিক সেলে থাকে না, কিন্তু ইউক্যারিওটিক সেলে থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, তারপরে তোমার রাইবোজোম, তারপরে এই যে বিভিন্ন পার্টিকেলস গুলো আছে, প্লাস্টিড, এগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেলে থাকে, কিন্তু প্রোক্যারিওটিক সেলে থাকে না। আচ্ছা, এই যে ইউক্যারিওটিক সেল, প্রকৃত কোষী নিউক্লিয়াস, আচ্ছা, এটা হচ্ছে আদিকোষী নিউক্লিয়াসটা সাধারণত নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে আমাদের প্রকৃতিতে, সেই জীবগুলোতেই আদিকোষী নিউক্লিয়াস যুক্ত থাকে, যেমন নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, ঠিক আছে। উদাহরণ হচ্ছে নীলাভ, সবুজ, শৈবাল, ব্যাকটেরিয়া ইত্যাদি। আচ্ছা, ইউক্যারিওটিক সেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইউক্যারিওটিক সেলের মধ্যে অনেক কিছুই পড়ে। আচ্ছা, ইউক্যারিওটিক সেলের মধ্যে অনেক কিছু পড়ে, তার মধ্যে তোমার ইউক্যারিওটিক সেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে সাধারণত। এটা হচ্ছে তোমার সোমাটিক সেল, আর এটা হচ্ছে গ্যামেটিক সেল। একটা হচ্ছে সোমাটিক সেল, আর এটা হচ্ছে গ্যামেটিক সেল। গ্যামেটিক সেল, সোমাটিক সেল, আর এটা হচ্ছে গ্যামেটিক সেল। সোমাটিক সেল মানে দেহকোষ, আর গ্যামেটিক সেল হচ্ছে জনন কোষ। এটা হচ্ছে দেহকোষ, হচ্ছে জনন কোষ, অর্থাৎ সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে। সোমাটিক সেল দিয়ে দেহ গঠন হবে, বোঝাই যাচ্ছে, সোমা অর্থাৎ দেহ, আর গ্যামেটিক সেল দিয়ে জননকোষ গঠিত হবে। এটা হচ্ছে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। তাহলে ইউক্যারিওটিক সেলের দুইটা অংশ, একটা হচ্ছে সোমাটিক সেল, একটা গ্যামেটিক সেল। কিন্তু প্রোক্যারিওটিক সেলে এই একটা সেল দিয়ে তার রিপ্রোডাকশন হবে এবং সোমাটিক সেল তৈরি হবে, অর্থাৎ এটার কোনো ভাগ নেই। আচ্ছা, তাহলে সোমাটিক সেলের মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহ গঠন করে, ঠিক আছে। এটা কোন বিভাজন হবে? বিভাজনটা আমরা দেখবো পরের স্টেপে। অলরেডি আমরা জানি, ক্লাস 8 আমরা পড়ছি বিভাজন, মাইটোসিস বিভাজন, মিওসিস বিভাজন। তো দেহ কোষে হচ্ছে মাইটোসিস বিভাজন, মাইটোসিস বা মাইটোটিক ডিভিশন, মাইটোটিক ডিভিশন। আর গ্যামেটিক সেলে হবে মিওসিস ডিভিশন, মিওসিস ডিভিশন। আচ্ছা, তাহলে সোমাটিক সেল হচ্ছে মাইটোসিস ডিভিশন হচ্ছে, আর গ্যামেটিক সেল হচ্ছে মিওসিস ডিভিশন হচ্ছে। এখন এটার অনেক উদাহরণ আছে, অনেক কিছু আছে, সেটা আমরা নেক্সটে যাব। তো মেইন আজকে যে পড়ার যে মূল জিনিসটা, সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ, প্রাণী কোষটা কেমন, সেটা আমরা একটু দেখবো। যেহেতু আমরা ক্লাস 8-এ দেখছি, ক্লাস 7-এ দেখছি, তারপর এবার একটা ডিটেলস আমরা একটু করবো। তো এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। আচ্ছা, আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ মেইন টপিকস যেটা আজকে, সেটা একটু দেখবো। তো আমি জাস্ট একটা শেপ দিয়েছি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। আমরা অলরেডি জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, সেলুলোজ থাকে। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, সেলুলোজ থাকে না, শুধু তোমার সাইটোপ্লাজম মেমব্রেন যেটা, সেটা থাকে। আচ্ছা, তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ডিফারেন্স এবং চিত্র একসাথে আমি দিব। তো আমরা জাস্ট শেপটা দিয়েছি, এখন লেবেলিং গুলো করবো। এখানে খেয়াল করো,
এই যে আমরা তিনটা স্তর দিয়েছি দেখো উদ্ভিদ কোষে, প্রাণী কোষে কিন্তু একটা স্তর দিয়েছি। উদ্ভিদ কোষের ফার্স্ট যে স্তরটা, এই স্তরটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, যেটা প্রাণী কোষেও থাকে। প্রথম যে স্তরটার নাম সেটা হচ্ছে, আচ্ছা ইংলিশে লিখে আমি তাহলে সুবিধা হবে, প্লাজমা মেমব্রেন, যেটা প্রাণী কোষে আছে। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন যেটা প্রাণী কোষে আছে। তারপরে মাঝে যে স্তরটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে, কোষ প্রাচীর অর্থাৎ সেল মেমব্রেন। কোষ প্রাচীর হচ্ছে মাঝে যে স্তরটা, সেটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন, আচ্ছা এই সেল মেমব্রেনটা কিন্তু প্রাণী কোষে নাই। মাঝে যে স্তরটা উদ্ভিদ কোষে সেল মেমব্রেন, এটা প্রাণী কোষে নাই, এটা হচ্ছে সেলুলোজ নির্মিত। সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। আচ্ছা, আরেকটা জিনিস উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই, সেটা হচ্ছে মাইক্রোভিলাই। এই যে আমরা আঙুলের মতো যে অভিক্ষেপটা দিয়েছি, একটু গায়ে গায়ে লেখা পড়বে, এই অভিক্ষেপটার নাম হচ্ছে মাইক্রোভিলাই। আচ্ছা, মাইক্রোভিলাইটা পরে লিখি, আগে যে মূল পার্টিকেলস সেগুলো একটু লিখে নিই। আচ্ছা লিখেই দিই যখন করলাম, মাইক্রোভিলাই এখানে লিখি। মাইক্রোভিলাই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মূল যে জিনিসটা, সেটা হচ্ছে এটা হচ্ছে ভ্যাকিউল, আর ওখানে ভ্যাকিউল আমরা দিব, এখানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ক্রোমোপ্লাস্টটা দিয়ে আঁকবো। তার আগে আমরা একটা নিউক্লিয়াসটা এখানে, নিউক্লিয়াসটা হচ্ছে একটা রাউন্ডের মতো, ঠিক আছে। নিউক্লিয়াসের শেপ হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি। আচ্ছা, এবার প্রাণী নিউক্লিয়াসটা করে ফেলি। প্রাণী নিউক্লিয়াসটা মিডলে থাকে, ওটা হচ্ছে সাইডে, এটা মিডলে থাকে। আচ্ছা, এই রাউন্ডটা যদি কেউ কম্পাস দিয়ে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই, তবে ফ্রি হ্যান্ডে করাটাই বেটার। ঠিক আছে, কারণ তোমার ছবির জন্য খুব কম সময় দেওয়া হবে, খুব কম সময় তোমাকে একটা সুন্দর পরিপাটি করে একটা ছবি এঁকে ফেলতে হবে। সেটা একটু বড় হয়ে গেছে, সেভ করতেছে তাই না? আচ্ছা, তাহলে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের যে নিউক্লিয়াসটা আমাদের মোটামুটি কমপ্লিট হলো। আচ্ছা, উদ্ভিদ কোষ প্রাণী কোষে কমপ্লিট হলো, কিন্তু এর মধ্যে যে মেইন পার্টিকেল সেটা কিন্তু এখনো দিই নাই। এটা নিউক্লিওলাস, এটা হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, এটা নিউক্লিওলাস, হচ্ছে ক্রোমোজোম।
নিউক্লিয়াসের পার্টিকেল যেহেতু আঁকলাম সেহেতু নিউক্লিয়াসের পার্টিকেলসের নামগুলো লিখে ফেলি। এটা নিউক্লিয়ার মেমব্রেন, এক্স রোতে লিখতে হবে তাহলে সুবিধা হবে। nuclear membrane, ঠিক আছে। nuclear rhomosome, nuclear core, chromosome, nucleoplasm, তারপর হচ্ছে চারটা হয়ে গেল, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ঠিক আছে। এরপরে যে জিনিসটা আচ্ছা, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, প্লাজমিক রেটিকুলাম। এটা উদ্ভিদেও আছে, প্রাণীতেও আছে। আর কি কি উদ্ভিদে আছে কি প্রাণীতে আছে? তোমার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার প্লাজম, এটা হচ্ছে নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো সেগুলো। আচ্ছা, নিউক্লিয়াসের অঙ্গাণুগুলো গেল, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম গেল, নিউক্লিওলাস গেল, ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম গেল, এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এরপর আমাদের যে জিনিসটা থেকে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দেখি, মাইটোকন্ড্রিয়া একটা আঁকলে হয়ে যাচ্ছে, অনেকগুলো থাকে। একই জায়গায় রাখলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া এটা উদ্ভিদেও থাকে এবং প্রাণীকোষে থাকে। এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবার আমরা একটা ক্লোরোপ্লাস্টি, যেটা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণীকোষে থাকে না। আচ্ছা, ভ্যাকুয়ালটার নাম কিন্তু দেই না আমরা। ভ্যাকুয়াল থাকে যে, এটা হচ্ছে ভ্যাকুয়াল, যেটা প্রাণীকোষে আছে ছোট ছোট এবং অনেকগুলো, ঠিক আছে, অনেক থাকে। সমস্ত কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে। নিউক্লিয়াসের মধ্যেও আছে, এখানেও আছে। ক্লোরোপ্লাস্ট আমরা কেটে নিই। এটা ক্লোরোপ্লাস্ট, যেটা প্রাণী কোষে নাই কিন্তু উদ্ভিদ কোষে আছে। মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে আছে। এটা বড় লার্জ ভ্যাকুয়াল, এখানে ছোট লার্জ ভ্যাকুয়াল। একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বলতে পারো বা প্লাস্টিক বলতে পারো, যাই বলো না কেন, প্লাস্টিক বলতে পারো। আচ্ছা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এখানেও সাইটোপ্লাজম আছে। আমি একটা একটা করে রেখেছি, এখানে যে একটা একটা করে তা কিন্তু না, অনেক আছে। মাইটোকন্ড্রিয়াও অনেক আছে, এখানেও মাইটোকন্ড্রিয়া আছে। পার্টিকেলস একটা দুটো দিয়ে হচ্ছে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট আরো আছে। এখানে মাইটোকন্ড্রিয়া আরো আছে।
বিচ্ছিন্নভাবে ছড়ানো ছিটানো থাকে। মাইটোকন্ড্রিয়া বিচ্ছিন্নভাবে ছড়ানো ছিটানো থাকে। এই হচ্ছে মেইন পার্টিকেলস। এগুলো লিখলে মোটামুটি আমাদের একটা উদ্ভিদ কোষে প্রাণী কোষের জিনিস হচ্ছে। আর হচ্ছে অন্তঃকোষীয়, আর হচ্ছে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা না দিলেও চলতেছে। আচ্ছা, মেইন যে জিনিসটা আমি এবার ডিফারেন্সটা করে দিই, যে মোটামুটি আমাদের লেখা হয়ে গেছে, লেভেলিংটা হয়ে গেছে। এবার আমি জাস্ট বোঝানোর জন্য চেষ্টা করবো। এখন মূল জিনিসটা হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। আমরা দেখতেই পাচ্ছি যে আমি উদ্ভিদ কোষ এঁকেছি এবং প্রাণী কোষ এঁকেছি। সব পার্টিকেলস কিন্তু আমি আঁকিনি, জাস্ট মেইন জিনিস যেগুলো তোমাদের লাগবে সেগুলো আমি এঁকেছি। আর যেগুলো এর মধ্যে আরো বাদ পড়ে গেছে, যেমন গলজি বডি বাদ পড়েছে। গলজি বডি যেটা উদ্ভিদের প্রাণী উভয়তেই থাকে। উদ্ভিদ ও প্রাণীতে উভয় কোষেই আছে গলজি বডি, ঠিক আছে। এরপরে মেইন যে জিনিসটা, একটা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের তিনটা মেইন পার্থক্য। একটা হচ্ছে কোষ প্রাচীর থাকবে, যেটা উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। আর একটা মেইন পার্থক্য, বড় কোষ ভ্যাকুল থাকে, ঠিক আছে, বড় কোষ গহ্বর থাকে, যেটা প্রাণী কোষে ছোট ছোট কোষ ভ্যাকুল থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিড নামে একটা বর্ণকণিকা থাকে, যেটা হচ্ছে বিভিন্ন বর্ণ ধারণ করতে পারে, এবং ক্লোরোফিল, যেটা ক্লোরোফিল তৈরি করবে। এই ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণের ফলে কি করবে, খাদ্য প্রস্তুত করবে। এটা হচ্ছে উদ্ভিদের মেইন যে জিনিসটা। কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড না থাকার কারণে এই খাদ্য তৈরি করতে পারে না, আর যার কারণে সে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে না। এটা হচ্ছে মূল পার্থক্য। অর্থাৎ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তাহলে মূল যে পার্থক্য সেটা হচ্ছে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকে, এবং কোষ প্রাচীরটা অবশ্যই সেলুলোজ নির্মিত, সেলুলোজ নির্মিত, ঠিক আছে, সেলুলোজ নির্মিত। আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, আর উদ্ভিদ কোষে কি থাকে? উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, কোষ গহ্বর থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য। প্রাণী কোষে কোষ গহ্বর অসংখ্য, কোষ গহ্বর অসংখ্য। আচ্ছা, আরেকটা যে মেইন পার্থক্য সেটা হচ্ছে উদ্ভিদ কোষে কি থাকে, প্লাস্টিক থাকে, প্লাস্টিক থাকে। প্রাণী কোষে প্লাস্টিক থাকে না, থাকে না। টিআইডি, পিএলএস টিআইডি, প্লাস্টিক। আচ্ছা, এরপর আমাদের মূল পার্থক্য তো পেয়ে গেলাম। তাহলে প্রথম আমরা যেটা নাম দিলাম, বাইরের যে অংশটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে সেলুলোজ নির্মিত, ঠিক আছে, বা কোষ প্রাচীর। বাংলা লিখতে চাও কোনো সমস্যা নেই। আর তারপরে কি থাকে, ভিতরের যে পাতলা প্রলেপটা থাকে সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। অর্থাৎ কি, প্লাজমা মেমব্রেন বাংলাও প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এই প্লাজমা মেমব্রেন যেটা হচ্ছে তোমার হচ্ছে প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। এটা হচ্ছে উদ্ভিদেও থাকবে, প্রাণীতেও থাকবে। আচ্ছা, এরপরে যে অংশটা থাকে, আমরা মূল যে অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ডাক্তার দেওয়া ভুলে গেছিল। মাইটোকন্ড্রিয়া যেটা উদ্ভিদ ও প্রাণী কোষে উভয় কোষে উপস্থিত থাকবে। এখন মাইটোকন্ড্রিয়া কি, পাওয়ার হাউস। কিন্তু মাইটোকন্ড্রিয়া হচ্ছে উদ্ভিদের আর প্রাণীর উভয়, অর্থাৎ জীবকোষের যে শক্তি উৎপাদন কেন্দ্র সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই সেই মাইটোকন্ড্রিয়া যেটা আমরা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ উভয় কোষের মধ্যে পাচ্ছি। এরপর একটা বড় ভ্যাকিউল পাচ্ছি, অর্থাৎ কোষ গহ্বর পাচ্ছি, একটা বড় কোষ গহ্বর পাচ্ছি, যেটা কিনা আমাদের উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে। কিন্তু বড় কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকতেছে একটা। উদ্ভিদ কোষে বড় কোষ প্রাচীর থাকবে এবং একটা থাকবে, একটা। আর প্রাণী কোষে অসংখ্য কোষ ভ্যাকুল থাকবে এবং তোমার অনেকগুলো থাকবে, ছোট ছোট অনেকগুলো থাকবে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট থাকতেছে। উদ্ভিদ কোষে অসংখ্য পরিমাণ ক্লোরোপ্লাস্ট, আমি দুটো ক্লোরোপ্লাস্ট এঁকেছি, এখানে আরো তুমি যদি সময় থাকে বা লিখতে চাও, লেবেলিং করার জন্য জাস্ট একটা দিলে, দুটো দিলে যথেষ্ট। আচ্ছা, অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না।
যার কারণে তারা সব তোমার বিভিন্ন রকম বর্ণকণিকা ধারণ করতে পারে না, যার কারণে তোমার সালোক সংশ্লেষণ করতে পারে না। উদ্ভিদ আর প্রাণী কোষের মূল পার্থক্য এটাই যে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেদের তৈরি করতে পারে ক্লোরোপ্লাস্টের সাহায্যে, অর্থাৎ প্লাস্টিডের সাহায্যে, কিন্তু প্রাণী নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, যার কারণে প্লাস্টিড নাই। এটা হচ্ছে মূল ফাংশন। এখন মেইন যে জিনিসটা নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করেছিলাম, একটু আগে আমরা দেখেছিলাম যে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক দেখছিলাম। ইউক্যারিওটিক কি ছিল? ইউক্যারিওটিকে দুইটা ভাগ করেছিল, একটা উদ্ভিদ আর প্রাণী, অর্থাৎ সোমাটিক সেল, গ্যামেটিক সেল। আর প্রাণী কোষ যেটা তোমার ছিল, তোমার প্রোক্যারিওটিক যেটা ছিল সেটা ছিল আদিকোষী, যাদের নিউক্লিয়াসটা সুগঠিত ছিল না। কিন্তু ইউক্যারিওটিকের নিউক্লিয়াসটা সুগঠিত, যেখানে তোমার সোমাটিক সেল এবং গ্যামেটিক সেলে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে এবং ডিফারেন্ট কাজ করবে। সোমাটিক সেল কি করবে? দেহ গঠন করবে, সেটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক। আর গ্যামেটিক সেল জনকোষ তৈরি করবে, যেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক। এখন এই যে নিউক্লিয়াস নিয়ে এত কথাবার্তা, নিউক্লিয়াসে কি পার্টিকেলস আছে সেটা আমরা দেখবো। নিউক্লিয়াস আলাদাভাবে আমরা পড়বো, বাট এই যে চিত্রটা, এই চিত্রের মধ্যে কি কি আছে সেটা দেখি। নিউক্লিয়াসটা সম্পূর্ণরূপে যেটা দিয়ে আবরণ তৈরি করে রাখে, ঠিক আছে, নিউক্লিয়াসটাকে আবরণ দিয়ে রাখে যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, নিউক্লিয়ার পর্দা। এটা উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে আছে। আচ্ছা, এরপরে থাকে যে ভিতরে যে থকথকে জেলির ন্যায় তরল পদার্থ থাকতেছে, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম লিখেছি আমি, হ্যাঁ নিউক্লিওপ্লাজম লিখেছি। এই যে নিউক্লিওপ্লাজম, থকথকে জেলির ন্যায় যে পদার্থ, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, যেটা প্রাণী কোষে থাকবে এবং উদ্ভিদ কোষে থাকবে। প্রাণী কোষের নিউক্লিয়াস এবং উদ্ভিদ কোষের নিউক্লিয়াস সেম, কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এরপর আসতেছে যে একটা সুতার মতো তন্তু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিওক্রোমাটিন বা ক্রোমোজোম, যাই বলো কোনো ডিফারেন্স নাই। এটা হচ্ছে ক্রোমাটিনও বলতে পারো, ক্রোমোজোমও বলতে পারো, যাই বলো কোনো সমস্যা নেই। নিউক্লিয়ার রেটিকুলামও বলা যায়, কোনো অসুবিধা নেই। ক্রোমাটিন জালিকাও বলতে পারো, বিভিন্ন নামে এটা ডাকা যায়। তারপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে তোমার একটা স্বচ্ছ গোলাকার বড় বস্তু দেখা যায়, যেটা স্যাটেলাইট হিসেবে চিহ্নিত করা হয়। সেই স্যাটেলাইট হিসেবে যেটা চিহ্নিত করা হয় সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে, প্রাণ কেন্দ্র যেটা, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এরপরে একটা আঙুলের মতো অভিক্ষেপ দেখা যায়, এটা প্রাণী কোষ থেকেও বেরিয়ে আসতেছে, উদ্ভিদ কোষ থেকেও বেরিয়ে আসছে। এখন এই যে অভিক্ষেপটা, এই অভিক্ষেপটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এটা হচ্ছে বিভিন্ন রকম, নিউক্লিয়াসের সাথে যেটা থাকে সেটা হচ্ছে মসৃণ বা অমসৃণও হতে পারে, আর বিক্ষিপ্তভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে, যেটা আমি এখানে আঁকাই নাই। তারপর আছে গলজি বডি। গলজি বডিও বিভিন্ন কাজ থাকতে পারে, সেটা আমরা দেখবো পরে, যখন ডিফারেন্ট ভাবে প্রত্যেকটা পার্টিকেলস আমরা ডিফারেন্ট ভাবে আলোচনা করবো এই অধ্যায়ে। এরপরে দেখো, এর ভিতরে যে থকথকে জেলি পদার্থ, যেটা আমাকে প্রথমে আলোচনা করার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছা করে করি নাই, কারণ এটা আমরা জানি অলরেডি। থকথকে যে জেলি ন্যায় পদার্থ থাকে, এই পদার্থটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে কোথাও লিখেছি? না, লিখি না, এখানেই লিখি। কোথায় জায়গা আছে? নিচেই লিখি। এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থকথকে যে জেলি ন্যায় পদার্থ, ঠিক আছে, এই থকথকে জেলি ন্যায় যে পদার্থটা সাইটোপ্লাজম। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন লেবেলিং করব, আমি এক জায়গায় লিখেছি, কারণ হচ্ছে যখন লেবেলিং করবো তখন যেন ক্রসিং না হয়। ক্রসিং না হয় মানে ধরো এটা একটা লেবেল করছো, এটা একটা লেবেল করছো, ধরো এটার সাথে তুমি এটা নাম লিখছো, এখন এটার সাথে ধরো এটা তুমি নাম লিখতে যাও, তখন যদি তুমি এরকম ক্রস দিয়ে, এটা ধরো এখানে একটা লিখে দিয়েছো তুমি, ঠিক আছে, এটা একটা নাম লিখে দিয়েছো, কিন্তু এটা তুমি নাম লিখতে যে এরকম একটা ক্রস দিয়ে এরকম নাম লিখে দিয়েছো, কিন্তু এটা তোমার লেবেলিং করা হয়নি, কিন্তু তুমি এরকম ক্রস দিয়ে নিলা, ঠিক আছে, এরকম ক্রস দিয়ে নিলা, তাহলে কি কোনটা বোঝা গেল? না নিচেটা বোঝা গেল, না এটা বোঝা গেল। ক্রসিং হয়ে গেলে কিন্তু লেবেলিংটা ডিস্টার্ব হয়ে যাবে, অর্থাৎ লেবেলিংটা স্বয়ংসম্পূর্ণ হবে না এবং ফুল মার্কস কিন্তু কাটা যাবে, এবং ক্রসিং করা যাবে না, কোনো রাইটে ক্রসিং করা যাবে না। তুমি জাস্ট এরকম লেবেল টেনে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু ক্রসিং করা যাবে না। সেটা ডাস্টার কোথায় গেল? আচ্ছা আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা আমরা দেখবো। মাইটোকন্ড্রিয়া দেখেছি, নিউক্লিয়ার সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করেছি, গলজি বডি সম্বন্ধে আলোচনা করেছি। এবার আমরা ডিফারেন্ট ভাবে যেটা আলোচনা করবো, এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। আমি এটার পরে আরেকটু জিনিস আলোচনা করা বাকি আছে, সেটা একটু করবো। আচ্ছা, খেয়াল করো, আমরা দুটো জিনিস পড়েছিলাম, একটা ছিল সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম, দুইটা জিনিস পড়েছিলাম না? তো এই তো নিউক্লিয়াস, তাই তো, এই হচ্ছে তোমার উদ্ভিদ কোষ, এখানে নিউক্লিয়ার রন্ধ্র ছিল, তাই না, এটা রন্ধ্র ছিল,
মানে ফাঁকা জায়গা ছিল। এখন এই যে সাইটোপ্লাজম ছিল, এই সাইটোপ্লাজম যখন এই রন্ধ্র দ্বারা নিউক্লিয়াসের ভিতর প্রবেশ করবে তখন সেটার নাম হয়ে যাবে অবস্থান ভেদে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। আর যখন এই নিউক্লিওপ্লাজম থেকে থকথকে জেলিনের পদার্থ এই পোরের মাধ্যমে বাইরে অর্থাৎ কোষের মধ্যে চলে আসবে তখন সেটার নাম অবস্থান ভেদে হয়ে যাবে সাইটোপ্লাজম। দুটাই কিন্তু থকথকে জেলিনাই পদার্থ, ঠিক আছে, একই জিনিস, কিন্তু জাস্ট অবস্থান ভেদে তার নাম ভিন্নতা আসতেছে। এখন যখন অবস্থান ভেদে নাম ভিন্নতা আসতেছে তখন দুইটা মিলে তার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে এই দুটার নাম কি? প্রোটোপ্লাজম। আমি আশা করবো বুঝতে পেরেছ। যখন অনেক সময় কোশ্চেন আসে যে সাইটোপ্লাজম কি, নিউক্লিওপ্লাজম কি, প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম যখনই আসবে তখন হচ্ছে তোমার কোষের মধ্যে যে থকথকে জেলির ন্যায় স্বচ্ছ তরল পদার্থ সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমের সমন্বয় হচ্ছে প্রোটোপ্লাজম গঠিত। এখন এই সাইটোপ্লাজম থকথকে জেলির ন্যায় পদার্থ, নিউক্লিওপ্লাজম থকথকে জেলির একই উপাদান দ্বারা তৈরি, কিন্তু এরা যাতায়াত করতে পারে কোথায়? নিউক্লিয়াসের মধ্যে এবং নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের বাইরে হচ্ছে কোষ, যখন কোষের মধ্যে অবস্থান করবে তখন তাদের নাম হবে অবস্থান ভেদে সাইটোপ্লাজম। আর যখন কোষের ভিতরে যখন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে, যেহেতু এটার নাম নিউক্লিয়াস সেহেতু নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করলে তার নাম হয়ে যাবে নিউক্লিওপ্লাজম। তো দুইটা মিলে তার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা, আরেকটা ডিফারেন্ট জিনিস আমরা আলোচনা করব। এই তো মোটামুটি এইটুকুই আলোচনা, তাই তো, আর কিছু তো নাই আপাতত, আর কিছু নাই। আচ্ছা, নিউক্লিয়াসের যে জিনিসগুলা, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রন্ধ্র থাকে, ওটা পরে আমরা যখন নিউক্লিয়াস সম্পূর্ণভাবে আলোচনা করবো তখন দেখবো। তো মোটামুটি আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এটা একটু ভালো করে আঁকা ট্রাই করবে, ফ্রি হ্যান্ডে খুব দ্রুত আঁকা ট্রাই করবে। এবং যে জিনিসগুলো আছে যদি কেউ এক্সট্রা যেগুলো আছে আমি যেগুলো দিই নাই দিতে চাও কোনো অসুবিধা নাই, দিতে পারো, কোনো অসুবিধা নাই। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলোচনা করব। একটু সময় লাগবে এই ক্লাসটা, এই অধ্যায়টা কমপ্লিট করতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।